বাংলাদেশে কারা গঠন করতে যাচ্ছে নতুন সরকার, এ নিয়ে আলোচনা, প্রতিবেদন আর বিশ্লেষণে সরগরম বিশ্ব মিডিয়া। কি বলছে তারা? বাংলাদেশের ওপর চীনের প্রভাব কমাতে নয়া কৌশল আমেরিকার, ফাঁস করলেন খোদ মার্কিন রাষ্ট্রদূত। বেইজিংকে দমাতে পারবে কি? ইরান ও আমেরিকার আলোচনা ভেস্তে দেওয়ার চেষ্টা করছে মুসলিম শত্রু ইসরায়েল। অভিযোগ তেহরানের। ইরানে কি হামলা চালাবে ট্রাম্প প্রশাসন? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। বাংলাদেশে কারা গঠন করতে যাচ্ছে নতুন সরকার, কার হাত ধরে আগামী 5 বছর চলবে বাংলাদেশ, কেমন হলো বৃহস্পতিবারের ভোট নেওয়া, এমন সব তথ্য নিয়ে আলোচনা, নানা প্রতিবেদন ও বিশ্লেষণে সরগরম ছিল বিশ্বের প্রথম সারির প্রায় সবকটি গণমাধ্যম। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো গুরুত্বের সাথে প্রচার করেছে উৎসব মুখর পরিবেশে বিপুল সংখ্যক ভোটারদের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের খবর। বিবিসি, সিএনএন, রয়টার্স, গার্ডিয়ান, আল জাজিরার মতো বিশ্ব গণমাধ্যম জুলাই বিপ্লবকে সামনে এনে বাংলাদেশে গণতন্ত্রের পুনরুত্থান ও পরবর্তী প্রধানমন্ত্রী নিয়ে গুরুত্বের সাথে সংবাদ ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান প্রচার করেছে। এসব বিশ্লেষণে কি বলছে বিশ্ব মিডিয়া, কি বলছে ভারতীয় গণমাধ্যমগুলো, বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। এবারের বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন বেশ আলাদা গুরুত্ব পেয়েছে আন্তর্জাতিক প্রায় সব বড় বড় গণমাধ্যমগুলোতে। ভোট নেওয়া থেকে শুরু করে ভোট গণনা, ফলাফল সবকিছুই গুরুত্বের সাথে প্রচার করেছে বিবিসি, সিএনএন, আল জাজিরা, গার্ডিয়ান সহ ভারতের প্রায় সবকটি সংবাদ মাধ্যম। নানা প্রতিবেদন, বিশ্লেষণ, টকশোতে ব্যস্ত ছিল তারা। বিশেষ করে 2 দশক পর বাংলাদেশের অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার নির্বাচন ফলাফলের বিষয়টি তুলে ধরেছে তারা। কোন দল এগিয়ে, ক্ষণে ক্ষণে সেই আপডেটও দিয়েছে তারা। জুলাইয়ের গণ আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম নির্বাচনকে গুরুত্বের সাথে প্রচার করেছে তারা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বাংলাদেশের নির্বাচনে ভোট গ্রহণের পরিবেশ, দলীয় প্রার্থীদের প্রতিশ্রুতি, অভিযোগ সহ দিনব্যাপী নানা কর্মসূচি অত্যন্ত গুরুত্ব সহকারে তুলে ধরেছে। জুলাই গণ আন্দোলন, শেখ হাসিনা ব্যতীত জাতীয় নির্বাচন, গণতন্ত্রের পরিবেশ, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার, সরকার গঠনের লক্ষ্য নিয়ে জামায়াতের নির্বাচনে অংশগ্রহণের মতো বিষয় এতে প্রাধান্য পেয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, 2024 সালের জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম জাতীয় নির্বাচন হলো বাংলাদেশে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রধান এই দুটি দলের অংশগ্রহণকে সামনে এনে সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত ভোট দেওয়ার চিত্র তুলে ধরে বিবিসি। দিনভর বাংলাদেশের নির্বাচন নিয়ে খবর প্রচার করেছে বিবিসি টেলিভিশনও। জেনজি প্রজন্মের আন্দোলনের পর বাংলাদেশ ঐতিহাসিক নির্বাচন শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে অপর ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, 2024 সালের পর বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে আয়োজিত এই নির্বাচন দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার ভোট শেষ হওয়ার পরই দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের গত 2 দশকের মধ্যে প্রথম সুষ্ঠু ও স্বতঃস্ফূর্ত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 17 বছর পর স্বেচ্ছা নির্বাচন থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারেক রহমানের দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতিকেও গুরুত্ব সহকারে প্রচার করে এই ব্রিটিশ সংবাদ মাধ্যম। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার পুরো দিন বাংলাদেশের নির্বাচন নিয়ে লাইভ আপডেট দিয়েছে। ভোট কেন্দ্রে লাইভ দেয়া থেকে শুরু করে বিশ্লেষণধর্মী প্রতিবেদন, আলোচনা অনুষ্ঠান সহ বিভিন্ন প্রতিবেদন গুরুত্বের সাথে দীর্ঘ সময় ধরে ঠাঁই করে নেয় আল জাজিরা টিভিতেও। আর সংবাদ মাধ্যমটির ওয়েবসাইটের প্রধান শিরোনাম ছিল বাংলাদেশের নির্বাচন। প্রতিবেদনের পাশাপাশি ফিচার ইভেন্টও ছিল সেখানে। এই নির্বাচনকে 2024 সালে ছাত্র আন্দোলনে আওয়ামী নেত্রী শেখ হাসিনার পতনের পর দেশে গণতন্ত্র প্রত্যাবর্তনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে বর্ণনা করেছে তারা। গুরুত্ব সহকারে তুলে ধরেছে নির্বাচনে বিএনপি, জামায়াত ও এনসিপির অংশগ্রহণ। জেনজি প্রজন্মের বিজয়, নির্বাচনে পুরনো শক্তির আধিপত্য বিস্তার, এই শিরোনামে বৃহস্পতিবার প্রতিবেদন প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়, একজন স্বৈরশাসকের পতনের পর বাংলাদেশে এই প্রথম ভোট নেওয়া হয়েছে। একটি সুষ্ঠু ও কারচুপিবিহীন নির্বাচন আয়োজনে তরুণ প্রজন্ম উচ্ছ্বাস প্রকাশ করেছে বলে জানিয়েছে প্রতিবেদনে। শেখ হাসিনা বিরোধী বিক্ষোভের পর বাংলাদেশে কয়েক মাস ধরে অস্থিতিশীল পরিস্থিতি ছিল, আর এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি স্থিতিশীল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হবে, এমন আশা প্রকাশ করে প্রতিবেদন প্রকাশ করে পাকিস্তানি গণমাধ্যম ডন। এছাড়া জুলাই বিপ্লবকে সামনে এনে ভোটাভুটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে দ্য এক্সপ্রেস ট্রিবিউনও। বাংলাদেশের নির্বাচন গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে ভারতের বিভিন্ন গণমাধ্যম।
এর মধ্যে ফার্স্ট পোস্টের প্রতিবেদনে নির্বাচন উপলক্ষে বাংলাদেশ ভারত সীমান্তে নিরাপত্তা জোরদারের বিষয়টি উঠে আসে। দিনব্যাপী লাইভ আপডেট ছিল এনডিটিভি, উই অনের মতো প্রধান সারি সংবাদ মাধ্যমগুলোতে। তবে ভারতীয় কয়েকটি গণমাধ্যম বৃহস্পতিবার সকালে বাংলাদেশের নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করে। বিভিন্ন বুথে ধস্তাধস্তি, নেতার মৃত্যু, বিস্ফোরণের তথ্য অতিরঞ্জিত করে তুলে ধরে আনন্দবাজার, ইন্ডিয়া টুডের মতো গণমাধ্যম। এছাড়া বাংলাদেশের 50%-এর বেশি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে দাবি করেছে সংবাদ মাধ্যম হিন্দু। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এদিকে ৩৫ বছর পর আবারও গণভোট হলো বাংলাদেশে। গণভোটকে বলা হয় গণতন্ত্রের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। বিশ্বের বহু দেশে রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল এই গণভোট। কখনো এনেছে বড় পরিবর্তন, আবার কখনো জন্ম দিয়েছে তীব্র বিতর্কের। গণভোট কি সত্যি পাল্টে দিতে পারে একটি দেশের রাজনৈতিক চিত্র? মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও প্রধানমন্ত্রীর মেয়াদের সীমাবদ্ধতা সহ একগুচ্ছ বৈপ্লবিক সংস্কারের সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। ১৯৯১ সালের পর বাংলাদেশে আবারও ফিরে এসেছে গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ। গণভোট মানে কেবল পক্ষ বা বিপক্ষ নয়, এটি হলো একটি রাষ্ট্রের ভাগ্য নির্ধারণী সিদ্ধান্ত। গণভোটকে বলা হয় গণতন্ত্রের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। বিশ্ব ইতিহাসে গণভোট কখনো একনায়কতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকেছে, আবার কখনো জন্ম দিয়েছে ব্রেক্সিটের মতো বৈশ্বিক অস্থিরতার। গত কয়েক দশকে এমন বেশ কিছু গণভোট বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে। সাম্প্রতিক সময়ে গণভোটের সবচেয়ে আলোচিত উদাহরণ হল ব্রিটেনের ব্রেক্সিট গণভোট। মূলত ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাজ্য থাকবে কিনা এটা নিয়েই এই ভোট অনুষ্ঠিত হয়েছিল। কনজারভেটিভ পার্টির অভ্যন্তরীণ কোন্দল মেটাতে তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এই গণভোটের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই গণভোটে প্রায় ৫২% মানুষ ব্রেক্সিটের পক্ষে, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পক্ষে ভোট দেয়। ফলস্বরূপ ২০২০ সালে ইইউ থেকে বেরিয়ে আসে যুক্তরাজ্য, যা বদলে দেয় বিশ্ব রাজনীতি, অর্থনীতি ও ইউরোপের ভবিষ্যতের গতিপথ। কানাডার অস্তিত্ব সংকটের সবচেয়ে বড় মুহূর্ত ছিল কুইবেক সার্বভৌমত্ব গণভোট। ফরাসিভাষী কুইবেকাররা মনে করত তাদের সংস্কৃতি ইংরেজ ভাষীদের চাপে হারিয়ে যাচ্ছে, ফলে তারা কানাডা থেকে আলাদা হতে চায়। এই ভোটের প্রশ্নটি ছিল অত্যন্ত জটিল। ফলে সরাসরি স্বাধীনতা না বলে সার্বভৌমত্ব ও নতুন অংশীদারিত্ব শব্দগুলো ব্যবহার করা হয়েছিল। তবে মাত্র ০.৬% ভোটের ব্যবধানে কুইবেক কানাডার সঙ্গেই থেকে যায়। গণভোটের মাধ্যমে একটি দেশ ভেঙে নতুন রাষ্ট্রের জন্ম হতে পারে, তারই প্রমাণ দক্ষিণ সুদান ও পূর্ব তিমুর। ১৯৯৯ সালে ইন্দোনেশিয়ার অধীনে থাকবে নাকি স্বাধীন হবে, এই প্রশ্নে গণভোটের পর পূর্ব তিমুর স্বাধীনতা লাভ করে। আর কয়েক দশকের গৃহযুদ্ধের পর ২০১১ সালে গণভোটের মাধ্যমে সুদান থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে দক্ষিণ সুদান। তবে একই রকম চেষ্টা করেও ব্যর্থ হয় স্কটল্যান্ড। স্কটল্যান্ড যুক্তরাজ্যের অংশ হিসেবেই থাকবে নাকি আলাদা একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হবে, এই প্রশ্নকে ঘিরেই ২০১৪ সালে আয়োজন করা হয় বহুল আলোচিত স্বাধীনতা গণভোট। এই ভোটে অংশগ্রহণের হার ছিল প্রায় ৮৫%, যা স্কটল্যান্ডের রাজনৈতিক ইতিহাসে বিরল এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হয়। সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে স্কটল্যান্ড যুক্তরাজ্যের অংশ হিসেবেই থেকে যায়। একই পরিণতি হয় ক্রিমিয়ারও। ক্রিমিয়া রাশিয়ার সঙ্গে যুক্ত হবে কিনা এই প্রশ্নকে সামনে রেখে ২০১৪ সালে ইউক্রেনের এই অঞ্চলটিতে আয়োজন করা হয় গণভোটের। ঘোষিত ফল অনুযায়ী প্রায় ৯৫% ভোটার রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে মত দেন। গণভোটের ফলের ভিত্তিতে ক্রিমিয়া রাশিয়ার অংশ হিসেবে যুক্ত হয়। বিশ্বের ইতিহাসে গণভোট অনেক সময় বড় কোনো পরিবর্তনের জাদুকরী অস্ত্র হিসেবে কাজ করেছে, আবার কখনো জন্ম দিয়েছে তীব্র বিতর্কের। ফলে সাধারণ মানুষের রায়ই নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ কোন পথে হাঁটবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় চীনের দিন দিন প্রভাব বেড়ে চলা কমাতে এবার নতুন করে মাঠে নেমেছে আমেরিকা। বাংলাদেশের ওপর চীনের প্রভাব সীমিত করতে প্রতিরক্ষা খাতে বিভিন্ন বিকল্প প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। রয়টার্সকে এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন। তারা কিভাবে সফল হবে, হিজল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় চীনের বাড়তে থাকা প্রভাব নিয়ে বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। এ অবস্থায় চীনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের প্রতিরক্ষা খাত ঘিরে বিভিন্ন বিকল্প প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে তারা। রয়টার্সকে দেয়া বিশেষ এক সাক্ষাৎকারে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন এসব কথা জানিয়েছেন। বাংলাদেশের নির্বাচনী প্রেক্ষাপট মাথায় রেখে রয়টার্সকে তিনি বলেন, বাংলাদেশের পরবর্তী সরকারের কাছে চীনা সামরিক সরঞ্জামের বিকল্প হিসেবে নিজেদের ও মিত্র দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের প্রস্তাব উপস্থাপনের পরিকল্পনা করছে ওয়াশিংটন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের আগস্টে জেএনজি নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন ভারত ঘাঁষা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বিদায়ের পর বাংলাদেশে ভারতের প্রভাব কমে আসায় চীনের প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হয়েছে। সম্প্রতি ভারত সীমান্তের কাছে একটি ড্রোন কারখানা নির্মাণ নিয়ে বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে চীন। পশ্চিমা কূটনীতিকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এই চুক্তি। এছাড়া পাকিস্তানের কাছ থেকে JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার বিষয়েও বাংলাদেশ আলোচনা চালাচ্ছে। চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি JF-17 থান্ডার যুদ্ধবিমান। সার্বিক প্রেক্ষাপটে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব যুক্তরাষ্ট্রকে উদ্বিগ্ন করছে। বিশেষ কিছু খাতে চীনের সঙ্গে সম্পৃক্ততার ঝুঁকি স্পষ্টভাবে তুলে ধরতে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় বলে জানান তিনি। তিনি আরও বলেন, বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি বিষয়ক চাহিদা পূরণে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের কাছে বিভিন্ন বিকল্প আছে, যার মধ্যে আছে মার্কিন ও মিত্র দেশগুলোর সামরিক সরঞ্জাম। সেগুলো চীনা সামরিক সরঞ্জামের বিকল্প হিসেবে বিবেচিত হতে পারে। তবে এ বিষয়ে আরও বিস্তারিত কিছু জানাননি তিনি। বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি বিষয়ক চাহিদা মেটাতে সহায়তার জন্য যুক্তরাষ্ট্র বিভিন্ন বিকল্প প্রস্তাব দিয়ে থাকে, যার মধ্যে মার্কিন সামরিক সরঞ্জাম ও মিত্র দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত। অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কৌশলগত অংশীদার হিসেবে বরাবরই চীন ও বাংলাদেশ পরস্পরকে রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা খাতে সহযোগিতা করে আসছে। এই সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়। এই পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সহযোগিতা কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে নয়। ফলে এর মাঝে তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপও সহ্য করা হবে না। এদিকে ক্রিস্টেনসেন আরও জানান, আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক দেখতে চায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এছাড়া বাণিজ্যিক কূটনীতি প্রসঙ্গে মার্কিন এ কূটনীতিক বলেন, অনেক মার্কিন প্রতিষ্ঠানই বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করছে। তারা চায় নতুন সরকার শুরুতেই স্পষ্ট বার্তা দিক যে বাংলাদেশ ব্যবসা বান্ধব। বাণিজ্যিক কূটনীতি যুক্তরাষ্ট্রের অন্যতম অগ্রাধিকার এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে এ খাতে যে অগ্রগতি হয়েছে, বিশেষ করে বাণিজ্য, অর্থনীতি ও নিরাপত্তা খাতে, তা নতুন সরকারের সঙ্গে আরও এগিয়ে নিতে আগ্রহী ওয়াশিংটন। রয়টার্স জানায়, মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান শেভরন দীর্ঘদিন ধরেই বাংলাদেশে কার্যক্রম চালিয়ে আসছে, কিন্তু এর বাইরে খুব বেশি মার্কিন প্রতিষ্ঠানের উপস্থিতি বাংলাদেশে নেই। এখানে নেই স্টারবাকস বা ম্যাকডোনাল্ডসের মতো বড় মার্কিন ব্র্যান্ড। আলোচিত সকল খাতে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র সম্পর্ক গভীর করতে আগ্রহী জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ভোটের মাধ্যমে বাংলাদেশের জনগণ যে সরকারকেই বেছে নেবে, তার সঙ্গেই কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। হিজল জোবায়ের, বাংলা ভিশন। ইরান ও আমেরিকার পরমাণু আলোচনা ভেস্তে দেওয়ার চেষ্টা করছে ইসরায়েল। বুধবার আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে এই অভিযোগ করেন ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারজানি। ইসরায়েল নতুন করে সংঘাতের সুযোগ খুঁজছে এবং এটি গোটা অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে বলে শঙ্কায় নিরাপত্তা প্রধানের। জানান, ইরান পরমাণু ইস্যুতে শুধু যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করতে আগ্রহী। ইসরায়েলের সাথে এই বিষয়ে কোনো ধরনের আলোচনায় তারা আগ্রহী নন বলে জানিয়েছেন। শুধু ইরানের সাথে নয়, ওই অঞ্চলে কাতার, সৌদি আরব ও তুরস্কের সাথেও ইসরায়েল বিদ্বেষী আচরণ করছে বলে অভিযোগ করেছেন আলী লারিজানি। এদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরী মোতায়েন করছে ওয়াশিংটন। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী আলোচনার মধ্যেও হামলার সর্বোচ্চ প্রস্তুতি চালিয়েছে ট্রাম্প প্রশাসন।
এদিকে ইরান ইস্যুতে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠক। বুধবার হোয়াইট হাউসে প্রায় 3 ঘন্টার বৈঠক শেষে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি দুই নেতা। তবে ইরানের সাথে আলোচনা চলবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাজি না হলে তেহরানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। সানজিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটন সফর করেছেন, বৈঠকও করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে। স্বাভাবিকভাবে মনে হতে পারে গাজা যুদ্ধবিরতি এগিয়ে নিয়ে যেতে বৈঠকে বসেছিলেন দুই ঘনিষ্ঠ মিত্র, কিন্তু না, দুই নেতার আলোচনার বিষয় ছিল অন্য কিছু। হোয়াইট হাউসে প্রায় 3 ঘন্টা ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করেছেন দুই নেতা। এ ঘটনায় প্রশ্ন ওঠে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কেন ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন ট্রাম্প? যুক্তরাষ্ট্র ও ইরানের পারমাণবিক বৈঠকে কি ভূমিকা থাকতে পারে ইসরায়েলি প্রধানমন্ত্রীর? ইরানকে চাপে রাখতে নেতানিয়াহুর সাথে মিলে কি নতুন কোনো ফন্দি আঁটছেন ট্রাম্প? মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরা বলছেন, ইরানকে নিয়ন্ত্রণে রাখার একটি মাস্টার প্ল্যান করতেই নেতানিয়াহুর সাথে বৈঠক করেছেন ট্রাম্প। আর ইরানকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করা থেকে দূরে রাখতেই ট্রাম্পের সাথে হাত মিলিয়েছেন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যে ইরানকেই নিজের প্রধান শত্রু মনে করে ইসরায়েল। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই নেতানিয়াহু নিশ্চিত করতে চেয়েছেন ইরান কোনো হামলা চালালে যেন যুক্তরাষ্ট্রকে পাশে পায় তেল আবিব। যার প্রেক্ষিতে গেল বছর ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পরই ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল, আর তাতে মদতও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এবারের বিষয়টি কিছুটা আলাদা। দীর্ঘ আলোচনার পরেও ইরান ইস্যুতে একমত হতে পারেননি ট্রাম্প নেতানিয়াহু। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে সে কথাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোস্টে ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইসরায়েলি প্রেসিডেন্টের সাথে খুব ভালো আলোচনা হয়েছে, তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। একটি চুক্তি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের সাথে আলোচনা চালিয়ে যাবে। চুক্তিতে রাজি না হলে ইরানকে আগের চেয়ে আরও বড় হামলার মুখে পড়তে হবে বলেও সতর্ক করেন ট্রাম্প। এদিকে ইরান ইস্যুতে কোনো সিদ্ধান্ত না হলেও ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা পিস অফ বোর্ডের সদস্যপত্রে সই করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গাজা শান্তি পরিষদের সদস্য হল ইসরায়েল। ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে দেখা করে সদস্যপত্রে সই করেন নেতানিয়াহু। আগামী 19 ফেব্রুয়ারি ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে গাজা পিস অফ বোর্ড মেম্বারদের প্রথম বৈঠক। শান্তি পরিষদে বিশ্বের মোট 27টি দেশ যোগ দিলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে উদ্বোধনী বৈঠকে অংশ নেবেন পাকিস্তান, ইন্দোনেশিয়া ও আরব দেশের প্রতিনিধিরা। ওই বৈঠকের আগের দিন 18 ফেব্রুয়ারি গাজা শান্তি পরিষদের কার্যক্রম নিয়ে ট্রাম্পের সাথে আবারও আলোচনায় বসবেন নেতানিয়াহু। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ধ্বংসস্তূপ, তাঁবুর সারি আর যুদ্ধবিধ্বস্ত ভবনের মাঝেই গাজার তরুণদের এক অন্যরকম গল্প। যেখানে জীবন মানেই সংগ্রাম, বাস্তুচ্যুতি আর অনিশ্চয়তা, সেখানেই কিছু তরুণ মোটরবাইক নিয়ে খুঁজে নিচ্ছে একটু আনন্দ, একটু মুক্তি। যুদ্ধের ছায়ায় গড়ে ওঠাই অস্থায়ী স্টান্ট মঞ্চ শুধু বিনোদন নয়, এটা মানসিক বেঁচে থাকার লড়াই। ধ্বংসের ভেতরেও কিভাবে তারা স্বপ্ন আর সাহসকে আঁকড়ে ধরছে, ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। ধ্বংসস্তূপে ঘেরা এলাকা, দূরে ত্রিপলের তাঁবু। গাজার কেন্দ্রে এক খোলা জায়গায় কিছু তরুণ মোটরসাইকেল নিয়ে স্টান্ট করছে। দর্শনার্থীরা মোবাইলে ভিডিও ধারণ করছে। শিশু, বৃদ্ধ, নারী সবাই ভিড় করে দেখছে এই খেলা। যুদ্ধ, ধ্বংস আর ঘর ছাড়া মানুষের কষ্টই যেন এখন গাজার বাস্তবতা। এখানকার তরুণদের জীবনে আনন্দ মানে এখন খুবই বিরল একটি অনুভূতি। কিন্তু সেই ধ্বংসস্তূপের মাঝেই এক অন্যরকম দৃশ্য। কেন্দ্রীয় গাজায় কিছু তরুণ মোটরবাইক চালিয়ে স্টান্ট করে নিজেদের মতো করে বাঁচার চেষ্টা করছে। যুদ্ধবিধ্বস্ত শহর, তাঁবুর সারি আর ধ্বংসপ্রাপ্ত ভবনের পাশেই গড়ে উঠেছে এই অস্থায়ী আনন্দের মঞ্চ। গাজার প্রায় সব এলাকায় এখন বসবাসের অযোগ্য। যুদ্ধের পর জীবন যেন উল্টে গেছে গাজার হাজারো মানুষের। এই তরুণদের কাছে বাইক চালানো শুধু বিনোদন নয়, এটা মানসিক মুক্তির একটি পথ।
نيجي هنا بنمارس الرياضة গাজায় বাস্তুচ্যুতি, যুদ্ধ আর ধ্বংসের পর খেলাধুলার মতো কিছু করার আর কোনো জায়গা নেই। তাই আমরা এখানে এসে এই খেলাটা খেলি। সমুদ্র জুড়ে এখন তাঁবু আর বাস্তুচ্যুত মানুষ, যুদ্ধ, ধ্বংস, পালিয়ে বেড়ানো, বাস্তুচ্যুতি, সবকিছুর পর জমে থাকা শক্তি বের করতেই আমরা এখানে আসি। আমাদের জীবন পুরোপুরি উল্টে গেছে, তাই এখানে এসে নিজের ভেতরের চাপটা একটু হলেও মুক্ত করি। 2025 সালের 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজার পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। ইসরায়েলি বাহিনী এখনও গাজার বড় একটি অংশ নিয়ন্ত্রণ করছে। প্রায় 20 লাখের বেশি মানুষ সীমিত উপকূলীয় এলাকায় বসবাস করতে বাধ্য হচ্ছে। ধ্বংসপ্রাপ্ত ভবন আর অস্থায়ী তাঁবুতেই তাদের জীবন। আমরা মন ভালো করতে এসেছি জীবনকে উপভোগ করতে। যুদ্ধের সময় যেসব ভালো সময় পাইনি সেগুলো একটু হলেও ফিরে পেতে চাই। আমরা অপেক্ষা করছি চুক্তিগুলো বাস্তবায়নের, যেন জ্বালানি সস্তা হয়, জীবন স্বাভাবিক হয়, বাইকের যন্ত্রাংশ ঢুকতে পারে এবং মানুষ চলাচল করতে পারে। ইনশাল্লাহ একদিন ফিলিস্তিনের নাম বিশ্বমঞ্চে তুলে ধরতে পারবো। ধ্বংসস্তূপের মাঝেও এই তরুণদের বাইকের গর্জন যেন একটাই বার্তা দেয়, গাজায় জীবন থেমে যায়নি, স্বপ্নও থামেনি। যুদ্ধের ছাইয়ের ভেতর থেকেও তারা খুঁজে নিচ্ছে বাঁচার সাহস, আনন্দের আলো আর ভবিষ্যতের আশা। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। জন্মহার বাড়াতে বিদেশ থেকে তরুণী এনে যুবকদের সঙ্গে বিয়ে দেওয়ার এক প্রস্তাবকে ঘিরে দক্ষিণ কোরিয়ায় চলছে তীব্র বিতর্ক ও সমালোচনা। এমন মন্তব্য করায় দক্ষিণ জিন্দো কাউন্টির প্রধান কিম হি সুকে দল থেকে বহিষ্কার করেছে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি। মানবাধিকার সংগঠনগুলো এই বক্তব্যকে নারী অবমাননা ও বর্ণবাদী মানসিকতার বহিঃপ্রকাশ বলে অভিযোগ করেছে। যদিও সমালোচনার মুখে কিম নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। জন্মহার বাড়াতে অদ্ভুত প্রস্তাব। বিভিন্ন দেশ থেকে তরুণীদের এনে যুবকদের সঙ্গে বিয়ে দেওয়া হবে, এরপর দ্রুত সন্তান জন্মদান বাড়াতে হবে। দক্ষিণ কোরিয়ার জন্মহার বাড়ানোর এমন হটকারী প্রস্তাব ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। দক্ষিণ কোরিয়ার দক্ষিণ জিন্দো কাউন্টির প্রধান কিম হিংসু সম্প্রতি এক টাউন হল সভায় দেশটির ভয়াবহ জন্মহার সংকট নিয়ে কথা বলতে গিয়ে বলেন, জনসংখ্যা বাড়াতে ভিয়েতনাম বা শ্রীলঙ্কা থেকে তরুণীদের এনে গ্রামে বসবাসরত অবিবাহিত পুরুষদের সঙ্গে বিয়ে দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। তার এই বক্তব্য টেলিভিশনে সম্প্রচার হওয়ার পরপরই দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সম্প্রতি এমন বিতর্কের ঝড় উঠতেই দ্রুত পদক্ষেপ নেয় ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি। সর্বসম্মত সিদ্ধান্তে কিম হিংসুকে দল থেকে বহিষ্কার করা হয়। মানবাধিকার সংগঠন ও সাধারণ নাগরিকরা তার বক্তব্যকে নারী অবমাননা, বর্ণবাদী মানসিকতা এবং মানব পাচারের ধারণাকে উৎসাহিত করার মতো মন্তব্য বলে আখ্যায়িত করেছেন। বিরূপ প্রতিক্রিয়ার মুখে কিম হিংসু পরে অবশ্য নিজের বক্তব্যে দুঃখ প্রকাশ করে দাবি করেন, গ্রামীণ অঞ্চলে জনসংখ্যা কমে যাওয়ার বিষয়টির গুরুত্ব বোঝাতে অনুপযুক্ত ভাষা ব্যবহার করেছেন। এদিকে বিশ্বে সবচেয়ে কম জন্মহারের দেশ হিসেবে বর্তমানে দক্ষিণ কোরিয়ার অবস্থান উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। প্রায় 5 কোটি জনসংখ্যার এই দেশে জন্মহার ক্রমাগত কমে যাচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বর্তমান ধারা অব্যাহত থাকলে আগামী 60 বছরের মধ্যে দেশটির জনসংখ্যা অর্ধেকে নেমে আসতে পারে। সংকট মোকাবেলায় প্রশাসনিক এলাকাগুলো একীভূত করার মতো পরিকল্পনাও বিবেচনায় রয়েছে। মোর্শেদ আলম, বাংলা ভিশন। দর্শক, এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।